ব্রিটিশ ব্যারিস্টারের ক্লার্ক থেকে সাহিত্যিক শেরিফ শঙ্কর। ভাগ্যের সন্ধানে যশোরের এক বাঙাল বনগা হয়ে কলকাতা হাওড়া ছুঁয়ে পৌঁছেছিলেন কলকাতা হাইকোর্ট পাড়ায়। কে বা কারা তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন কলকাতায় শেষ ব্রিটিশ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের সঙ্গে। তবে সাহিত্যিক শঙ্কর অর্থাৎ মণিশঙ্কর মুখোপাধ্যায়ের চোখ দিয়েই বাঙালি সমাজ, বিচার বিভাগ, মক্কেলদের গল্প আর মামলার ইতিকথা জানতে পেরেছিলেন তার প্রথম যে উপন্যাস কত অজানারের মাধ্যমে। শঙ্করের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই আইনজীবী তো বটেই, বহু ক্লার্কের আলোচনায় উঠে এসেছিল এক ল ক্লার্কের সাহিত্যিক হয়ে ওঠার গল্প, কত অজানারের সৃষ্টির আতুরঘর। এই 6 নম্বর ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের বিল্ডিং থেকে কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি, এই ছিল এক বেকার যুবকের প্রথম কর্মভূমি। আর হাইকোর্টের মেন বিল্ডিংয়ের এফ গেটের ভেতরে শেরিফ অফিসে যেন তার বার্ধক্যের বারাণসী বলা যেতে পারে। তার কারণ যে সময় তিনি কলকাতা হাইকোর্টে পা রেখেছিলেন যুবক শঙ্কর, এবং সেই যুবক শঙ্করের সাথে তেমন যোগাযোগ না থাকলেও স্বাধীনতার পর শেষ ব্রিটিশ প্রধান বিচারপতি আর্থার ট্রেভার হ্যারিসের আমলে হাইকোর্টে অস্থায়ী কর্মী হিসাবে পা রেখেছিলেন আরও এক যুবক, গদাধর বেজ। প্রথম স্থায়ী বাঙালি প্রধান বিচারপতি ফণীভূষণ চক্রবর্তীর সময় থেকে আজ পর্যন্ত কলকাতা হাইকোর্টের পরিবর্তন তিনি প্রত্যক্ষ করেছেন। সবার প্রিয় গদাধর, নবপতি গদাধরের কথায় তখন এত লোক ছিল না। ব্রিটিশ সাহেবরা একে একে দেশ ছেড়েছেন। হাতে গোনা সাদা চামড়া সাহেবদের মধ্যে বারওয়েলের নাম ছিল। তার সঙ্গে যে ছেলেটা ঘুরত, কে জানতো সে এই একদিনই প্রতিষ্ঠানের মুখ হয়ে উঠবেন। কারণ কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান বিশিষ্ট আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন, শঙ্করের এই উপন্যাস শুধু সাহিত্য নয়, সেই সময়ের বিচার ব্যবস্থার এক দলিলও বলা যেতে পারে। তিনি আর কি বললেন সেটা একটু আপনাদের শোনাবো। ও কিন্তু কলকাতা হাইকোর্টের ক্লার্ক ছিল না, ও ছিল বারওয়েল সাহেবেরই ক্লার্ক। আর একথা অনস্বীকার্য, কলকাতা হাইকোর্টের যে সম্বন্ধে যে সমস্ত লেখা কত অজানারে, ইজ রিয়েলি মাস্টারপিস, আমি অস্বীকার করতে পারি না। আমি পড়েছি কয়েকবার, ভালো লেগেছে আমার, কারণ যেহেতু এই নোবেল ইনস্টিটিউশনের সঙ্গে আমিও জড়িত অনেক বছর ধরে। তো বারওয়েল সাহেব বলে নয়, তখনকার দিনে যারা ওই ক্লাসের সিনিয়র ছিলেন তাদের বাড়ির চেয়েও এইসব যাদের নিয়ে তাদের কাজ করতে হতো, ক্লার্ক বা এই সমস্ত, তাদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ থাকতো, কারণ এরাই সব। তো শঙ্করের ক্ষেত্রে তাই হয়েছিল। তো বারওয়েল সাহেব শঙ্করকে খুব স্নেহ করতেন, তার লেখার মধ্যেই দেখা যায়। এবং সত্যি কথা বলতে কি, তার থেকে যে অনেক কিছু শিখেছেন শঙ্কর। সুতরাং এটা অনস্বীকার্য যে শঙ্কর ওই লেখনীর মাধ্যমে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গভীরভাবে। এটা খুবই ভালো লেগেছে আমার। যারা এই বইটা পড়েনি, জানি না এখন নতুন জেনারেশন বই সম্বন্ধে কতটা ইন্টারেস্টেড, তারা লয়ের বই পড়ে না, বাস্ক থেকে সব কিছু পেয়ে যাকে। তো সেক্ষেত্রে অনুরোধ করব যে একবার পড়ে নিতে, কারণ এমন একটা ইনস্টিটিউশন, কত আনন্দ, কত অশ্রু, কত আনন্দ, কত লড়াই সব হয়ে গেছে। দেখো ভাই, বারওয়েল সাহেবের মনোভাব তো ছিলই, কোনো সন্দেহ নেই। উনি শঙ্করকে খুবই পুরস্কার দিয়েছেন, এবং তার লেখনের মধ্যে দেখতে পাই যে এক জায়গায় উনি খেতে গেছেন, তার আগে বারওয়েল সাহেব শঙ্করকে বারবার বলেছেন, কইয়ে তুমি তো আমায় কোনো দিন খাওয়াও না, চলুন আজকে আপনাকে আমি খাওয়াবো। বারওয়েল সাহেবকে নিয়ে খেতে গেছে, কিন্তু বারওয়েল সাহেব
ওকে লুকিয়ে পুরো পেমেন্টটা দিয়ে দিলেন টু টেস্ট। চিন্তা করে দেখো একটা মানুষের মনটা কত উদার হলে তার সাবঅর্ডিনেট বললেও ভুল হবে, তার ক্লার্কের প্রতি তাদের এই যে অ্যাটাচমেন্ট, এত ভালোবাসা, স্নেহ, এগুলো কীভাবে প্রকাশ ঘটছে। তাছাড়া এটাও ঠিক, বাহাদুর সাহেবের প্রতি তৎকালীন বাল লাইব্রেরি ক্লাবটা অন্যায় করেছিল আমি মনে করি, আই মে বি রং। শেষের দিকে উনি বাল লাইব্রেরি ক্লাবে বসতেন না, বারান্দায় বসতে হয়েছিল, এটি বড় দুঃখের কথা। আর উনিও যতদূর জানি উনিও উনি বিবাহ করেননি। সুতরাং সেক্ষেত্রে এই প্রফেশনটা যেন ওনার কাছে একটা পারিবারিক ব্যাপার, এই ইনস্টিটিউশন একটা পারিবারিক ব্যাপার, সেটাকে উনি যথোপযুক্ত মর্যাদা দিয়েছেন। শঙ্কর সেইভাবে অনুপ্রাণিত হয়ে যেসব লেখা লিখে গেলেন অনবদ্য, অনেক কিছু ঘটনা আছে, এখন তো সেটা তো আজকে আলোচ্য বিষয় হতে পারে না। প্রত্যেকে আমি অনুরোধ করবো, এখন যারা নতুন আসছে হাইকোর্টে, যে ট্র্যাডিশনগুলো যেন ভুলে না যায়। আমারও 5 পুরুষের এখানে প্র্যাকটিস, আজও যখন বারান্দা দিয়ে যাই আমার মনে হয় এই বোধহয় গেট ফাদারের পায়ের ছাপে মারিয়ে ফেললাম। এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ব্যাপার, পরম্পরা, হট করে সেখানে কিছু করা যায় না। তো যাই হোক, বাহাদুর সাহেব আজকে নেই ঠিকই, কিন্তু যারা আইন নিয়ে ব্যবসা করেন তাদের একটু উচিত তাকে স্মরণ করা মাঝে মাঝে। কারণ ব্যাপারটা যেন এই একমাত্র প্রফেশন, ডাক্তারি তো কিছুটা ছিল, এখন আর কতটাতে জানি না, প্রত্যেকটা দেখবে ক্ষেত্রে এরা অগ্রণী ভূমিকা নিয়েছেন। দান ধ্যান, কোনো ইনস্টিটিউশনাল স্বাধীনতা, সবার মধ্যে একটা বেশ অগ্রণী ভূমিকা ছিল। অবশ্যই আমরা আশা করব না, বা আশা করা উচিত নয়, বাহাদুর সাহেব নিজে একজন ইংরেজ হয়ে তিনি ইংরেজ বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়বেন, কারণ উনি তো এখানে ছিলেনই না, পরবর্তীকালে উনি চলে যান। এবং আমার মনে হয়েছে বইগুলো পড়ে আর কিছুটা দেখে যিনি বোধহয় শেষের দিকে একটু ডিসার্টেন হয়ে পড়েছিলেন, জিম করবেটের মতন আর কি। তার নাম শুনেছ তো? এরা ভারতবর্ষকে সত্যি ভালোবেসে ফেলেছিল, কিন্তু যেহেতু এরা ভারতবাসী নয়, অনেক সময় ভুল বুঝাবুঝি হয়ে যায় যে আদৌ এরা, আর বিশেষ করে স্বাধীনতার পর এগুলো বেশি হয়েছে। তো বাহাদুর সাহেব তার থেকে বিচ্ছিন্ন কিছু নন, কিছু ঘটনা ঘটেছিল নিশ্চয়ই দুঃখজনক। তো যাই হোক, সেসব এখন ব্যতি রেখে সব দূরে সরিয়ে দিয়ে, এটা অনেক কিছু অনস্বীকার্য যে ওই যে পরিবেশ, সেটা যদি আর ফিরবে কিনা বলতে পারি না ভাই, আমারও তো প্রায় শেষ হতে জন্য আর কি বলবো, কিন্তু ওটা থাকা উচিত ছিল। কারণ হাইকোর্ট এমন একটা জায়গা যেখানে সাধারণভাবে উচ্চশিক্ষিত, ভালো ধরনের শিক্ষিত, বিভিন্ন বিভাগে পড়াশোনার লোকেরাই আসে। আগে একটা মজা করে বলা হতো, যার নেই কোনো গতি সে করে ওকালতি। আমার জাস্টিস মুরারীমোহন দত্ত, যিনি সুপ্রিম কোর্টে জাজ করেন, আমি যখন প্র্যাকটিস থাকার সময় বলেছিলাম, দূর যার নেই কোনো গতি, অশোক ডোন্ট সে লাইক দিস, তোমরা এখানে 5 পুরুষ ধরে রয়েছ। আইন জগৎ এমন একটা জিনিস যেখানে অনেক কিছু দেওয়ার, অনেক কিছু নেওয়ার, অনেক কিছু শেখার আছে। তো বাহাদুর সাহেব এমন একজন লোক, প্রতি মুহূর্তে তাকে মনে করতে হবে। আজকে তাকে আমরা স্মরণ করছি শঙ্করের জন্যে, কিন্তু তার নিজেরও তো একটা প্রতিষ্ঠান ছিল, প্রতিষ্ঠা ছিল। এই প্রতিষ্ঠানের সঙ্গে তার যে যোগ, তার যে একাত্মবোধ, যে ভালোবাসা, এবং মানুষ হিসেবে সবচেয়ে বড় কথা, শঙ্করের লেখনীর মধ্যে সবচেয়ে বড় শঙ্কর যেটা কৃতিত্ব, তিনি বাহাদুর সাহেবকে যতটা একজন উচ্চাঙ্গ ধরনের বাবারজীবী আইনজীবী করেছেন, তার চেয়ে মানুষ হিসেবে অনেক বেশি দেখিয়েছেন। শুনলেন, কারণ ক্লার্কের কাজ নিয়ে হাইকোর্ট পাড়ায় এলেও শঙ্করের মূল দায়িত্ব ছিল দোভাষী, অর্থাৎ দেশীয় মক্কেলদের বক্তব্য শুনে সাহেবকে বুঝিয়ে দেওয়া। 1951 থেকে 1953 সাল পর্যন্ত বারওয়েলের সঙ্গে কর্মরত থাকাকালীন দক্ষিণ ভারতের একটি মামলার শুনানিতে গিয়ে বারওয়েল সাহেব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকে শঙ্কর নিজেই হাইকোর্ট পাড়ায় ক্লার্কের কাজ করতে করতে মামলার ড্রাফটিং শিখে নেন, এবং তিনি কলকাতা হাইকোর্টের শরিফও হয়েছিলেন। কারণ বর্তমানে কলকাতা হাইকোর্টের ডেপুটি শরিফ সমীর ঘোষালের স্মৃতিতে টাটকা শেরিফ শঙ্করের কথা আছে। কারণ 2020 সালে শেরিফ হিসাবে শপথ নিয়েছিলেন শঙ্কর, যদি সেই বছরটাও বিশ্বে কোভিড গ্রাসে চলে যায়। এক ল ক্লার্ক থেকে সাহিত্যিক, আর শেষে শহরের শেরিফ। এই হচ্ছে দীর্ঘ কলকাতা হাইকোর্টের সাথে মণিশঙ্কর মুখোপাধ্যায় অর্থাৎ সাহিত্যিক শঙ্করের সাথে নিবিড় সম্পর্ক ছিল। সেই নিবিড় সম্পর্কের একটা ছোট্ট উদাহরণ
আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। এবং শঙ্করের প্রচুর সাহিত্য লেখা আছে, তবে তার যে মূল যে বই কত অজানা রে, তার মধ্যে দিয়ে বহু এই শহরের ঘটনা তিনি উল্লেখ করেছেন। এবং সর্বশেষ যে খণ্ডটি বেরিয়েছিল শঙ্করের, অর্থাৎ 11তম সংখ্যা, এবং সেই 11তম সংখ্যাতেও তিনি যে কত অজানারের, তার মধ্যে সেই বইটি অর্থাৎ 11তম সংখ্যায় সেই নোয়েল ফ্রেডরিক বারোয়েলকেই উৎসর্গ করেছিলেন। অর্থাৎ তিনি ভুলে যাননি বারোয়েল সাহেবকে, এবং বারোয়েল সাহেবকে তিনি যে ভোলেননি, এবং সেই সময় বারোয়েল সাহেব তাকে কতটা ভালোবাসত, স্নেহ করত, সেটা কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত মনে রেখেছে শঙ্কর।